প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গোলক অধ্যায়ের অঙ্কগুলিকে নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি তোমাদের গোলক অধ্যায়ের বেসিক কনসেপ্ট এবং সূত্রগুলোকে নিয়ে তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছিলাম। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি তো তোমরা অবশ্যই চ্যানেলে যাও, গিয়ে অবশ্যই দেখে নাও, বা আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা কার্ডসের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, তোমরা কিন্তু বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, তো আজকে আমরা গোলকের দেখো কোষে দেখি 12 অধ্যায়ের আমরা একের দাগের অঙ্কটা করব। তার আগে একটাই কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং পারলে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, চলো আজকে প্রথমের অঙ্কটা করা যাক। কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফল। মানে আমরা এখানে যে ছবিটা আঁকবো দেখো, অ্যাকচুয়ালি এটা একটা গোলক। ঠিক আছে, সেখানে আমাদের কি এটা গোলকের কেন্দ্রবিন্দু, এবং গোলকের কেন্দ্রবিন্দু থেকে যদি গোলকের পরিধির উপর যদি আমরা তলের উপর যদি আমরা একটা লাইন টানি, ঠিক আছে, কেন্দ্রবিন্দু থেকে, তাহলে আমরা কি পাবো, গোলকের ব্যাসার্ধ পাবো। এই ব্যাসার্ধটা এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে 10.5 সেন্টিমিটার। কত? 10.5 কি সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমাকে এখানে বের করতে হবে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লেখো, লিখে করো, লেখো গোলকের ব্যাসার্ধ হলো, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ হলো কত? 10.5 সেন্টিমিটার। কি গোলকের তাহলে ব্যাসার্ধ কত হলো? 10.5 সেন্টিমিটার। এবার আমাদের কি করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। চলো করা যাক। লেখো তাহলে, লেখো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল লিখে করবে। তাহলে কত বলো তো? 4 পাই আর স্কোয়ার। 4 পাই মানে কত বলো? ইন্টু 22/7। আর স্কোয়ার মানে কত বলো তো? 10.5 তার কত? হোল স্কোয়ার। কত? 10.5 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে আমি কি করবো দেখো, 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 কে লিখবো দেখো 105/10 ইন্টু কত? 105/10। বুঝতে পারছো? ঠিক আছে, এবার এটাকে যদি আমি 7 দিয়ে 105 কে কাটি, তাহলে দেখো কত হবে? 10 5 7 1 7 3 15, মানে 7 15 105। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 15 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এবারে দেখো আমরা কি করবো, এটাকে পাতি গুণ করে দেবো, নর্মালি গুণ করে দেবো। 4 ইন্টু 22 কত হবে বলো? 88 গুণ 15 ইন্টু 105 করলে কত হবে বলো তো? 105 এর সঙ্গে যদি আমরা 15 কে গুণ করি, দেখো 5 5 25 5, আর এটা কত হবে? 105। কেন? 5 1 5 1 0 0 আর 1 1, তাহলে 5 7 5 1। ঠিক আছে, তার সঙ্গে আমাদের মানে কতকে গুণ করতে হবে বলতো? 88 কে গুণ করতে হবে। 88, বাপরে বাপ। ঠিক আছে, করলে কত? 5 আসতে 40 শূন্য, হাতে 4 4 সাথে এই 7 আসতে 56, 56 4 কত হয় বলো? 56 4 60, শূন্য হাতে 6, 5 আসতে 40, 5 আসতে কত? 40, 40 6 কত হয় বলো? 46 এর 6 হাতে 4, এটা কত হবে? 12। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে? 5 আসতে 40 শূন্য, হাতে 4, 7 আসতে 56 60 2, ও দেখো এটা 0 হবে 6 2 1, মানে একই নাম্বার তো। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? 0 0 6 8 3 1। ওকে, তাহলে এটাকে দাঁড়াও একটু ফ্রেশ করে লিখে নিই। 88 গুণ 15 গুণ 105 বাই কত? 10 ইন্টু 10। তাহলে আমাদের এই পুরো পার্টটাকে গুণ করলে কত পাচ্ছি? 138600 বাই কত? 100। এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে 1386 বর্গ সেমি। আমাদের কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় কি, এই একক কথাটা আমরা কি লিখি না। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু পরীক্ষার খাতায় শুধু উত্তরটা বের করলে হবে না, তার সঙ্গে একক কি একক হবে সেটাকে লিখতে হবে। ঠিক আছে, এইখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারের বাংলা কি? বর্গ, আর কি আছে? সেন্টিমিটার, তাহলে কি হবে? বর্গ সেমি। ক্লিয়ার? এবারে আমরা 2 এর দাগের অঙ্কটিকে করবো। দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে, ঠিক আছে, কত লিখছে? 17.5 টাকায় হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির
ব্যাসের দৈর্ঘ্য। তাহলে চামড়ার বল তৈরি করতে, চামড়ার বল যদি আমরা তৈরি করি কি, তার তলটার ওপরে তো আমরা কি চামড়ার বলই হয়তো, ভিতরটা কি হয় বলের ফাঁকা হয়তো, ঠিক আছে, শুধু আমাদের কি করতে হয়, হাওয়া ভরতে হয়। তাহলে চামড়ার বলটা তৈরি করতে কি আমাদের প্রতি বর্গমিটার কত টাকা খরচা হয়েছে, 431 টাকা 20 পয়সা। তাহলে এখানে কি চামড়ার বলে সমগ্র তলটা বলে দিয়েছে, ঠিক আছে। চলো আমরা করা যাক। লিখবে চামড়ার বলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো, লেখো চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো তো? এই দেখো 431.20 বাই প্রতি বর্গমিটারে কত খরচা হয়েছে, 17 টাকা 50 পয়সা। মানে এটা ভাগ দিলে এসে যায়, ক্লিয়ার। তাহলে এইখানে দেখো দশমিক যদি তুলে দিই নিচে কত নামবে 100, আর এই দশমিককে যদি আমি তুলে দিই উপরে কত যাবে 100, আর এই 100 অলরেডি কি হবে, কেটে যাবে। আর এইখানে দেখো এই জিরো কি হবে, কেটে যাবে। মানে কত 431.2 মানে 4312 বাই কত 175, কত 4312 বাই কত 175, ঠিক আছে। এবারে বলেছে যে এইখানে ভালো করে বুঝবে, এটা কি হলো সমগ্র তলের ক্ষেত্রফল, এটাকে লিখবে বর্গ মিটার। এটাই কি আমাদের বলতো সমগ্র তলের ক্ষেত্রফল। কিন্তু আমাদের এখানে বইতে কি চেয়েছে বলতো, আমাদের বলটি ব্যাসের দৈর্ঘ্য। কিন্তু একটা কথা বলে রাখি, গোলকের যে কোনো অঙ্ক তুমি যখন করবে ব্যাসের কিন্তু কোনো সূত্র নেই। এখানে ব্যাসার্ধ নিয়ে দেখো প্রতিটা সূত্র তৈরি হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটা গোলকের অঙ্কের ক্ষেত্রে সবার আগে আমরা চেষ্টা করব ব্যাসার্ধকে বের করতে, ঠিক আছে। তাহলে লিখবে গোলকের, লেখো ধরি গোলকের ব্যাসার্ধ হলো কত বলো, আর মিটার, যেহেতু এখানে কি মিটারে অঙ্ক আছে তাই আর কি মিটার। অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কত হবে বলো 4πr², ঠিক আছে। এবার কি করব, এই সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে এই সমগ্র তলের ক্ষেত্রফলকে ইকুয়াল করে দেবো। তাহলে লিখো শর্তানুসারে বা শর্তানুসারে দেখো 4πr² ইকুয়াল টু কত হবে বলো তো 4312 বাই কত 175। তাহলে πr², শুধু আমরা যদি r² বের করি তাহলে কত হবে বলো, r² ইকুয়াল টু কত হবে 4312 বাই 175 ইন্টু 4 গুণ কত পাই মানে কত 22/7, কত 22/7, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এটাকে যদি ওপরে লিখি তাহলে কত হবে বলতো, r² ইকুয়াল টু কত হবে বলতো 4312 ইন্টু, দেখো এই 7টা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে, ঠিক আছে, কারণ এই কি আছে সবার নিচে আছে, ক্লিয়ার। ডিভাইডেড বাই কত হবে বলো 175 ইন্টু কত হবে বলতো 4 ইন্টু কত হবে বলতো 22, ঠিক আছে। এবার দেখো আমি প্রথম 4 দিয়ে 4312 কে ভাগ করবো, তাহলে 4 একে কত হবে 4, 3, দেখো 4 থেকে 3 ছোট, তাই এখানে একটা শূন্য নিয়ে 1 কে নামাবো, 4 সাথে কত হবে 28, এটা 3 হবে, 4 আসতে কত 32। তাহলে আমি 4 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি তাহলে উপরের পার্টটা কত হচ্ছে 1078, ক্লিয়ার। আমি একটু ভেঙে ভেঙে করছি দেখো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলতো, দেখো একটু 1078 ইন্টু 7 বাই কত 175 ইন্টু 22। আমি যদি এটাকে 2 দিয়ে যদি 1078 কে দিই তাহলে কত হবে বলতো 5 দুগুণে 10, 7, 3 দুগুণে কত হবে 6, 1, 18, মানে 9 দুগুণে 18, ঠিক আছে। তাহলে আমি যদি কাটি দেখো এটা কত হবে 11, আর এটা কত হবে বলতো 539, কত হচ্ছে 539। আবার দেখো 7 দিয়ে যদি আমরা কাটাকুটি করি কত হবে 7 25 কত 175। দেখো আবার এই 11 কে আমি কি করতে পারি বলতো, এটা দিয়ে ভাগ দেবো, কোনটা দিয়ে, এই 539 দিয়ে আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের কত হবে দেখো
11কে 539 দিয়ে ভাগ দেবো, 4 11 কত হবে 44, 44 6 50 3 9, 9 11 কত হবে বলো তো 99। তাহলে এটাকে দাঁড়াও একটু ফেস করে একটু বলি, এটা কত হবে 539 ডিভাইডেড বাই কত 25 গুণ কত 11, 11 দিয়ে কাটলে এটা কত হবে 49 ইকুয়াল টু কত হবে 49 বাই কত 25। ঠিক আছে, এটা কি বেরোলো আর স্কোয়ার বেরোলো, কি বেরোলো আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে বলো, এদিকে রুট যাবে না, তাহলে আর ইকুয়াল টু কত হবে রুট ওভার 49 মানে কত 7 ইন্টু 7 বাই কত 5 ইন্টু 5, মানে কি ডবল 7 থেকে একটা 7 উঠবে, এটা কি 5 বেরোবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে যে হলো আমাদের কি বের করতে দিয়েছে, এটা আমরা কি বের করলাম ব্যাসার্ধ, আমাদের কি বের করতে দিয়েছে ব্যাস বের করতে দিয়েছে। তাহলে লিখবো অত ব্যাসের দৈর্ঘ্য হলো, দেখো লেখো ব্যাসের দৈর্ঘ্য হলো, ব্যাসের দৈর্ঘ্য হলো কত হবে, এর সঙ্গে 2 কি করতে হবে গুণ করতে হবে, তাহলে কত হবে 14/5, যদি ভাগ দিই তাহলে কত হবে 5 দুগুণে 10, 4 একটা কি নেবো দশমিক নেবো, তার জন্য একটা শূন্য নেবো, 5 আসতে কত 40, তাহলে এটা কি হবে 2.8 সেন্টিমিটার। লিখবো অতএব চামড়ার বলে, চামড়ার বলে ব্যাস হবে 2.8 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে আমরা দেখো সিমিলার প্রসেসে তার পরের অঙ্কটা করব। কি বলেছে দেখো, স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। আমি কি বলেছি, গোলকের প্রতিটা অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, সে কোনো না কোনো প্রকারে আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে লেখো, দেখো শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা তার ব্যাসের দৈর্ঘ্য, লেখো শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাস কত বলো তো, তার ব্যাস কত বলো তো 7 সেমি। ঠিক আছে, মানে সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, অতএব ব্যাসার্ধ কত হবে বলো 7/2 সেমি। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, ক্লিয়ার। এবারে আমরা কি করব দেখো, বলেছে বলটি কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা বের করতে হবে। ঠিক আছে, তাহলে লেখো বলটির আয়তন হলো, বলটির আয়তন যেহেতু আমাদের এখানে ঘন সেন্টিমিটার বলেছে না, ঘন এককটা কোথায় থাকে, আয়তনের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, তাহলে ঘন বলটির আয়তন হলো, তাহলে কত লিখবো 4/3 পাই মানে কত 22/7 ইন্টু কত আর কিউব মানে কত 7/2 তার কত হোল কিউব। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, এবার দেখো তাহলে কি করি, দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু কত হবে 7/2 ইন্টু কত হবে 7/2। দেখো এই 7 কেটে যাবে, আর কত দেওয়া বলতো 11 দুগুণে 22, আর এই 4 কাটলে 2 হবে, আর এই 2 কি হবে কেটে যাবে। তাহলে উপরে কত পড়েছে একটা 11 7 বাই কত বলো 3। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার আমাদের দেখো এখানে কত আছে, 7 7 কত হবে 49, 49কে 11 দিয়ে গুণ করলে কত হবে 9 1 9 4, 9 1 9 4, মানে 9 9 4 13, 3 হাতে 5, মানে কত 539 বাই কত 3, কত 539 বাই কত 3। আমরা যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 3 1 3 2, 3 4 12, 3 9 27, 3 8 24, 3 7 21, 2 9। ঠিক আছে, এটা কত হবে 3 9 27 2, তাহলে একটা কি নেবো দশমিক নেবো, এটা একটা কি নেবো 0, 3 6 18 2 মানে 6। ঠিক আছে, আমরা এটা কি নেবো তার পরের ঘর নিয়ে নেবো। ঠিক আছে,
এখানে থাক 6, তারপরের বার নিয়ে নেবো, তাহলে কত হবে 179.67 ঘন সেমি। কি হবে ঘন সেমি। ক্লিয়ার? তো আমাদের কি ছিল, এইটা আমাদের 3-এর দাগের অঙ্কের উত্তর ছিল। এবারে আমরা 4-এর দাগের অঙ্কটিকে করব। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দেখো কি বলেছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। মানে তোমরা দেখবে যদি আমরা কোনো গ্লাসের মধ্যে যদি হাত ঢুকিয়ে দিই, দেখবে জল অনেকটা উপচে কি হচ্ছে, পড়ে যাচ্ছে ভর্তি গ্লাসের মধ্যে। ঠিক আছে, তেমনই এইখানে গোলকটার মধ্যে কি জল ভর্তি আছে। ঠিক আছে, তার মধ্যে আমি হাত যখন আমি ঢুকিয়ে দেবো, তার ফলে যে পরিমাণ জল নিমজ্জিত হবে, মানে বাইরে বেরিয়ে যাবে, বা জল যে পরিমাণ ওপরে উঠবে, সেটাকে আমাকে কী করতে হবে, বের করতে হবে। অ্যাকচুয়ালি আমার যে হাতের আয়তন যেটা হবে, সেই পরিমাণে কি জলটা বাইরে বেরোবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। লিখবে নিরেট লোহার গোলকে, লিখবে নিরেট লোহার গোলকের ব্যাস হলো 28 সেমি। নিরেট লোহার গোলকের ব্যাস হলো 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো, ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু কত, 28/2 ইকুয়াল টু কত, 14 সেমি। 14 কী হবে, সেমি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ব্যাস থেকে আমাদের কী কনভার্ট করতে হবে, প্রতিটা ক্ষেত্রে ব্যাসার্ধ কী করতে হবে, কনভার্ট করতে হবে। লিখবে অতএব নিরেট লোহার গোলকের আয়তন হলো, ঠিক আছে, লিখবে নিরেট লোহার গোলকের আয়তন হলো ইকুয়াল টু 4/3 পাই মানে কত, 22/7 ইন্টু r³ মানে কত, 14 গুণ 14 গুণ কত, 14, r³ মানে কত, 14 ঠিক আছে, তাহলে কত, 14 কবার হবে, 3 বার হবে, তাহলে এটা কত হবে, 7 দুগুণে 14। তাহলে এটা কি লিখতে পারি, 4 গুণ 22 মানে কত, 88, 14 দুগুণে 28 গুণ কত হবে, 14। ঠিক আছে, বাই কত, 3। ঠিক আছে, তাহলে করলে এটা কত হবে বলো তো, 88 88 সঙ্গে 28 গুণ করো তো, 28 64, 4 হাতে 6, 28 64, 6 কত হবে বলো, 70, 704। এবার 8 দুগুণে 16, 6 হাতে 1 আর 16 1 17। ঠিক আছে, 4 6 7 7 14 4 হাতে 1 হাতে 1 2। ঠিক আছে, এর সঙ্গে আমি কত গুণ করব বলো তো, 14 গুণ করব। 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আগে 25 5 হাতে 2, 4 4 16, 16 দিয়ে 18 8 হাতে 1 হাতে 1 হাতে 1 4 দুগুণে 8 1 9। এটা কত হবে, 4 6 4 2। ঠিক আছে, তাহলে 6 5 4 কত, 9, 8 6 14, 4 হাতে 1 হাতে 1 হাতে 1 হাতে 1 হাতে 1, 9 5 9 4 কত, 13 1 14, 4 হাতে 1 3। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, 34496 কত, 3। ক্লিয়ার? ওকে, তাহলে করলে দেখো এই 3কে যদি 34496 দিয়ে যদি ভাগ দিই, দেখো কত হয়, 3 1 3 4, 3 1 3 1 4, 3 4 কত, 12 2 9, 3 7 21, 3 8 24, 3 9 27, 2 6, 3 8 কত হবে, 24 মানে 2। ঠিক আছে, তাহলে এটাকে লেখো 11498 পূর্ণ কত, 2/3 ঘন সেমি। যেহেতু আমরা এটা কি আয়তন বের করছি, তাহলে এটা কি হবে, ঘন সেমি। ঠিক আছে, তো এইখানেই আমাদের কি ছিল, উত্তরটা তোমরা লিখে নিও যে এত পরিমাণ জল কি অপসারিত হবে। ঠিক আছে, দেখো এবারে আমরা 5-এর দাগের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, একটি গোলাকার ব্যাসার্ধ বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলো। বেলুনটির পূর্বে এবং পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। লিখবে বেলুনটির
বেলুনটির পূর্বের ব্যাসার্ধ হলো, দেখো আমাদের এখানে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, বলো তো ব্যাসার্ধ, তাহলে কত হবে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পূর্বের লিখবে পূর্বের বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে বলো তো 4πr², মানে কত 7 স্কোয়ার। ঠিক আছে, কেন বলেছে দেখো আমাদের এখানে সমগ্রতলের ক্ষেত্রফল, তাই আমি কি করলাম পূর্বের যে বেলুনটি সমগ্রতলের ক্ষেত্রফল কত 4π7 স্কোয়ার, এটা বর্গ সেমি হবে, কি হবে বর্গ সেমি, আর এটাকে বাংলায় লেখো তো সেমি। ঠিক আছে, লিখবে বেলুনটির পরের ব্যাসার্ধ কত হবে বলো, ব্যাসার্ধ হলো কত 21 কি সেন্টিমিটার, কত 21 কত সেন্টিমিটার। তাহলে বেলুনটির পরের ক্ষেত্রফল কত হবে, বলো তো 4π21 তার কত স্কোয়ার। বুঝতে পেরেছো, এটাকে কি লিখবে বর্গ সেমি, কি লিখবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবারে ব্যাপারটা হলো যে দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে দিয়েছে। ঠিক আছে, লেখো তাহলে পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল, পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত পরের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, এখানে লিখবে বেলুন ফোলানোর পরে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে দেখো পূর্বে কত ছিল 4π7 স্কোয়ার। ওকে, ক্লিয়ার। অনুপাত কত হবে 4π21 কত স্কোয়ার। তাহলে দেখো এইখানে পাই 4 কী হবে কেটে যাবে, 7 স্কোয়ারকে কী লিখতে পারি 7 গুণ 7 অনুপাত 21 গুণ কত 21। দেখো কাটাকুটি করলে কত হবে 3, আর এটা কত হবে 3, মানে এদিকে কত আছে 1, তাহলে 1:2 কত হবে 3 3 যা 9। তাহলে বেলুনটি পূর্বে এবং পরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বলো 1:9। এবারে আমরা কি করব, সেম একই টেকনিকে 6 ম্যাথটাকে করব। কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার কি লাগে পাত লাগে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, কোনো ব্যাপার না, চলো তাহলে পাত লাগে। পাতটা কি বাটি তৈরি করতে, বাটিটা কি হয় পুরোটা ফাঁকা না, শুধু সাইডেরটা কি আমাদের কি করতে হয় পাত দিয়ে তৈরি করতে হয়, মানে কি সমগ্রতলের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি এখানে সমগ্রতল হবে না, এখানে বক্রতলের ক্ষেত্রফলটা ইউজ করতে হবে। ক্লিয়ার, চলো করা যাক। তাহলে লিখতে হবে যে বাটির তৈরি করতে পাত লাগে, বাটি তৈরি করতে পাত লাগবে 127.2 কি বলো তো বর্গ সেমি। কী হবে বর্গ সেমি। ঠিক আছে, কত লাগছে পাত 127.2। ঠিক আছে, লেখো ধরি বাটির ব্যাসার্ধ হলো 8 সেমি, কত 8 সেমি। অতএব বাটির বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে বলো, এটাই তো 4πr² বাই কত 2, হ্যাঁ কি না, ইকুয়ালস টু কত হবে বলো 2πr²। যদি এখানে বলতো সমগ্রতল তখন কিন্তু এটা 3πr² হয়ে যেত। যারা আগের ভিডিও দেখোনি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে,
তো অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। লিখবো অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে, প্রশ্নানুসারে, ঠিক আছে। তাহলে কত হবে 2πr² ইকুয়াল টু কত হবে 127 পূর্ণ 2/7। আমরা যদি এটাকে ভাঙি 127কে 7 দিয়ে গুণ কত 7 7 49 9, হাতে 4 7 দুগুণে 14 4 18 8 হাতে 1 হাতে 7 7 1 7 1 8 প্লাস কত হবে 2। তাহলে এটা কত হবে 9 2 11 1 হাতে 1 হাতে 1, এটা কত হবে 9 8, মানে কত 891 বাই কত বলো 7 ইকুয়াল টু কত হবে 2πr²। তাহলে r² ইকুয়াল টু কত হবে বলো 891 বাই 7 ইন্টু 2 ইন্টু কত 22 বাই কত 7, ঠিক আছে। এই 7টা কোথায় যায় বলো তো, এইদিকে কী হয় গুণ হয়, কারণ এর সবার নিচে আছে। তাহলে আমি একেবারে এটা করে দিই, তাহলে 7 7 কী হয়ে যাবে বলো, আমাদের কী হয়ে যাবে কেটে যাবে, ঠিক আছে। আমরা যদি এইটাকে দেখো 11 দিয়ে কাটি, তাহলে এটা কত পড়ে থাকবে 2, আর ওপরে গেলে এটাকে 11 দিয়ে ভাগ দাও তো, 8 11 কত হবে বলো তো 88 1, এটা কত হবে 11, মানে এটা কত হবে 81, কত হবে 81, বুঝতে পেরেছো। তাহলে আলটিমেটলি r² ইকুয়াল টু কত হলো বলো 81 বাই 2 গুণ 2, ঠিক আছে। এই 81, ঠিক আছে, এটা 81 করে দাও, ক্লিয়ার। তাহলে r ইকুয়াল টু কত হবে বলো তো √9 কত 81 বাই কত 2 গুণ 2, মানে কত 9/2। তাহলে আমাদের ব্যাসার্ধ কত বেরোলো 9/2 সেমি, কত সেমি, ওকে। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে বলো তো, বাটিটির আমাদের কি ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে। লেখো বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হলো, লেখো বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হবে কত, এই 9/2, মানে কত 2 গুণ 9/2, মানে ব্যাস মানে কত, যদি ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে বলো 2r, হ্যাঁ কি না। তাহলে 2 গুণ r, এই 2 কেটে যাবে, ইকুয়াল টু কত 9 সেমি, কত হবে 9 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবারে দেখো মানে ওকে। তো আজকের মতন এখানে কি করলাম, আমরা 6 দাগের অঙ্ক পর্যন্ত করিয়ে এই ভিডিওটাকে শেষ করলাম। নেক্সট যে ভিডিও আসছে ওখান থেকে 7 দাগের অঙ্ক থেকে আমরা কি করব শুরু করব, ঠিক আছে। আজকের মতন এখানে কি করলাম, ভিডিওটাকে এন্ড করলাম।